এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। এবং বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে যদি 6,95,000 কোটি টাকার যেই রাজস্ব সেটা যদি আদায় করতে না পারে, এবং স্বাভাবিকভাবে এটা সরকার পারবে না, তাহলে এই ঘাটতি কিন্তু অনেক বাড়বে। এবং সরকারকে তখন কি করতে হবে? অভ্যন্তরীণভাবে ব্যাংকগুলো থেকে এবং বিদেশ থেকে আসলে ঋণ নিতে হবে। এই লক্ষ্যমাত্রা, এই রাজস্ব লক্ষ্যমাত্রা আয়ের জন্য অর্জন করতে হলে রাজস্ব প্রবৃদ্ধির হার অন্তত 42% হতে হবে। এই লক্ষ্যমাত্রা অবাস্তব। দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল 27.3%। যদি আগামী অর্থ বছরে সেই সর্বোচ্চ রেকর্ড করা সম্ভব হয়, তাও লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি সরকার কিভাবে মিটাবে? অর্থাৎ সরকার খুব সুন্দর সুন্দর কথা বলছে, বাজেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দেখাচ্ছে, একইভাবে কিন্তু এটা ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেটও হবে, ঋণগ্রস্ত বাজেট বলা যেতে পারে এটাকে। ফলে সরকার যখন ব্যাংক থেকে আরও ঋণ বাড়াবে, আপনারা জানেন যে ঋণের পরিমাণ 8,12,000 কোটি টাকা পৌঁছেছে, এটা বৈদেশিক ঋণ। আর হচ্ছে অভ্যন্তরীণ ঋণ প্রায় 16 গুণ বেড়েছে। তাহলে আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না, এবং কর্মসংস্থান সংকুচিত হবে। আরেকটা যেটা আমরা খুবই অবাক হয়েছি, যে পুরো অর্থমন্ত্রীর পুরো বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলতেছেন, অর্থনৈতিক অনেক শুনলে মনে হবে অনেক বিপ্লব ঘটে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। ব্যাংকিং খাত কিভাবে তারা সংস্কার করবে, বরং আমরা যেই নজিরবিহীন ভাবে ব্যাংকিং খাত দলীয়করণ, রাজনীতিকরণ দেখতেছি, ইসলামী ব্যাংক এটা আমাদের সামনে একটা বড় উদাহরণ, যেটা নিয়ে সংসদে অলরেডি বিতর্ক হয়েছে, আপনারা সবই শুনেছেন। এবং অর্থমন্ত্রী কিন্তু, মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনী ইশতেহারে তাদের ছিল, বিএনপি নির্বাচনী ইশতেহারে, যে তারা আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দিবে না, রাজনৈতিক বিবেচনা করবে না। বাংলাদেশ ব্যাংকেই আমরা সর্বপ্রথম বিতর্কিত সমালোচিত নিয়োগ দেখেছি, দলীয় নিয়োগ দেখেছি। ইসলামী ব্যাংকে এখন আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। তার মানে ব্যাংকিং খাতের যেই নৈরাজ্যটা ছিল এবং আমানতকারীদের, গ্রাহকদের যে অনাস্থা, সেই অনাস্থা কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে। সবাই তাকিয়েছিল সরকারের দিকে যে একটা আস্থার জায়গা তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইসলামী ব্যাংকের উপর যে অনাস্থা, আমানতকারীদের যদি অনাস্থা তৈরি হয়, এটা কিন্তু পুরো ব্যাংকিং খাতেই নৈরাজ্যতা তৈরি হবে, এবং এটা হচ্ছে। এবং খেলাপি ঋণদের বিরুদ্ধেও এই সরকার কি ব্যবস্থা নেবে, এটা আমরা প্রথম অধিবেশনে এই প্রশ্নগুলো, এই পয়েন্টগুলো তুলেছিলাম, সেগুলোও অর্থমন্ত্রীর পুরো বক্তব্য আসলে আমরা পাইনি। তো সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না, এবং দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না। এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। তার মানে আপনি যদি দুদক সংস্কার না করেন, আপনি বিচার বিভাগ সংস্কার করতেছেন না, ফলে এই বড় বাজেটের মধ্যে বড় দুর্নীতির যে সুযোগ তৈরি করা হবে, সেটাকে আপনি কীভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, স্বচ্ছতা, সুশাসন কীভাবে নিশ্চিত করবেন রাজনৈতিক সংস্কার ছাড়া। ফলে এই রাজনৈতিক সংস্কার কিন্তু, অর্থাৎ জুলাই সনদ যখন তো বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, ফলে এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে, সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের কাছে নিশ্চিত না আমরা। ফলে এটা অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। তো এই বাজেটটাকেও আমাদের কাছে সেরকমই মনে হয়েছে, উচ্চবিলাসী, বাস্তবতা বিবর্জিত, এবং এটা একটা ঋণগ্রস্ত দেশের মানুষের উপর ঋণের চাপটা আরও বাড়াবে।